হাদির বিষয়টা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক। এটা কিন্তু নিছক কোনো ব্যক্তির গন্ডগোল না কিন্তু। গ্রুপ গন্ডগোল না কিন্তু। যেহেতু রাজনীতি এবং এটার পেছনে অনেকগুলো শক্তি কার্যকর। দেশে এবং দেশের বাইরে। এবং এতগুলো শক্তি কার্যকর এবং তারা এত প্রভাবশালী যে তারা ছলে বলে কৌশলে রাষ্ট্র প্রশাসন যন্ত্রকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। প্রত্যক্ষ পরোক্ষভাবে যেকোনো প্রক্রিয়া হোক। এই ধরনের কেসগুলো কিন্তু সাধারণত ৩য় বিশ্বের মতো দেশে হয় না। এটা তো আমেরিকা না, ইউরোপ না তো। আমাদের বাংলাদেশ, ইভেন ভারতও না কিন্তু এটা। আমরা যেহেতু জুডিশি আমাদের বিচার ব্যবস্থাটা মূলত প্রভাবশালী বলে নির্ভরশীল এবং যারা বিচারপতি হন, তারাও সাধারণত যত লেখাপড়াই করেন, যত ন্যায় বিচারের কথাই বলেন, তারাও জানি কেন না কেন কোনো না কোনোভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শুনতে অভ্যস্ত, বিচারপতির কথা শুনতে অভ্যস্ত। এই জিনিসগুলি হয়ে যায়। একজন সুপ্রিম কোর্টের বিচারপতি যদি মনে করেন যে ডিস্ট্রিক্ট লেভেলের ডিস্ট্রিক্ট জাজকে বা সিএমএম কোর্ট যেগুলো আছে তাদেরকে রিকোয়েস্ট করে কোনোভাবে, বাংলাদেশে হচ্ছে তো এগুলি, তখন সে কি করতে পারে? আপনি একজন পুঁজিপতির কথা শুনবেন না। কিন্তু আপনি যখন সুপ্রিম কোর্টের কোন বিচারপতি আপনাকে বলবে, আপনি কি করবেন? ওটা তো সরাসরি আপনার হায়ারার্কি। এই জিনিসগুলো কিন্তু সংশোধন করতে হবে ব্যক্তিকে। যে কোন ঊর্ধ্বতন বিচারপতি নিচের বিচারপতিকে অনৈতিক কোন প্রভাব বিস্তার করবেন না। যত জটিলই হোক না কেন, আপনার যত সুপারিশ আত্মীয় হোক না কেন, যত নিজের লোকই হোক না কেন, করবেন না। এটা করবেন না বলেই তো বিচার বিভাগ। এই যে আমরা বলি যে কাজী প্রথা, আমাদের ভারতবর্ষে যে কাজী প্রথা ছিল, কেমন ছিল সেটা? আমরা দেখেছি তো সেখানে। ন্যায় বিচারটা সবসময় হচ্ছে এরকম একটা জিনিস, ব্যক্তি যদি হয়ে চিন্তা করে যে আমি মাথা নত করব না। যা হয় হবে। এই রিস্ক নেওয়ার লোক তো কম। নেয় না তা না? কিছু লোক আছে নেয়। কিন্তু অধিকাংশ কিন্তু চায় না। পরিবারের জন্য চায় না, সমাজের জন্য চায় না, আত্মীয়র জন্য চায় না। এই নানাবিধ কারণগুলো যেগুলো বিচারের সাথে সম্পৃক্ত হওয়া উচিত ছিল না। হয়ে যাইত। কারণ আমরা তো সমাজে বাস করি। এবং সবচেয়ে বড় কথা হলো যে কথাটা আমার মাঝদার ভাই বললেন যে রাজনীতি ব্যবস্থা। রাজনীতিবিদ, রাজনীতি। একটা দেশের রাজনীতি হচ্ছে দলগুলো হচ্ছে কি, দেশটা কিভাবে চলবে। এই যেমন আজকে ম্যানিফেস্টো দিছে। আজকে ইশতেহার দিছে বিএনপি। গত ২ দিন আগে দিছে জামাত ইসলাম। অনেক ভালো, ভালো কথা বলেছে। কিন্তু বিচার বিভাগ সম্পর্কে স্পষ্ট কোন বক্তব্য তারা রাখতে পারে নাই। ইভেন মাসদারুসের মামলার পরে যে অগ্রগতি কি হবে? উচিত ছিল প্রত্যেকটা ইশতেহারে বিচার বিভাগে একটা ক্লজ রেখে বলা উচিত ছিল, এরপরে ধরেন হইছে আমরা আগায় নেব। কি আগায় নেবেন? এই যে বিচার বিভাগ সচিবালয় চালু করছে তার কোনরকম চালু করছে এটা, হইছে। কিন্তু পূর্ণাঙ্গ করতে হলে তো আপনার বাজেটটা আসবে সংসদ থেকে। ওটা করতে পারবেন? আমাদের রাজনীতিবিদরা এখন বলতে পারবেন। ক্ষমতায় গেলে পারবেন না কেন? ক্ষমতায় যেয়ে দেখবেন বিচার বিভাগ দুর্বল থাকলে তাদের লাভ। এবং দুর্বল বিচার বিভাগ কার জন্য জরুরি? রাষ্ট্রের জন্য। শাসক গোষ্ঠীর জন্য যারা দেশটাকে তাদের অ্যাঙ্গেলে চালাতে চায়। বা সুষ্ঠু বিচার কার চায়? জনগণ চায়, অপোজিশন চায়। আবার এই অপোজিশন যখন ক্ষমতায় চলে যাবে, তিনি চাবেন না। এই যে দ্বিচারিতা, এগুলি কিন্তু এখানে হবে না। এটা উচিতও না। আমরা সেজন্যই বলেছিলাম যে কতগুলো জিনিস খুব সাংঘাতিক ব্যাপার কিন্তু। এই যে দেখেন, একটা শাসন দিল, হুমকি দিল আমেরিকার সেনাবাহিনী প্রধানকে। উনি বললেন, "আমি তো আপনার কথা শুনব না। আমি সংবিধানের কথা শুনব।" এই কথাটা কেন বলতে পারছে? তাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য, কাঠামোটা ইনস্টিটিউশন হয়ে গেছে। আমাদের দেশে ইনস্টিটিউশন নেই। আমার দেশের প্রধান সমস্যা হচ্ছে কোন একটা বডি ফুললি ইনস্টিটিউশনালাইজড না। এই যে হয় নাই, ঐজন্য কোন কিছু হচ্ছে না। আপনি বলছেন ল কমিশনের কথা। ল কমিশন তো অনেক সুপারিশ করছে। আমাদের এখানে যারাই আসছে সবই তো আমাদের পরিচিত লোকজন সব। এখন তারা তো বলছে আমাদেরকে, বলে তো যে কি করতে পারি? ল কমিশন সুপারিশ করতে পারে, না শুনলে কি করবে? সমস্ত ক্ষমতা কুক্ষিগত হচ্ছে আইন মন্ত্রণালয়ে। এখন আইন মন্ত্রণালয় থেকে কোন ছুটে গেছে। কতদূর ছুটছে? পুরোপুরি পারেন নাই। হ্যাঁ, আশাবাদের কথা হলো যাত্রা শুরু হয়েছে। এটা একদিনে হবে না। আরেক সরকার একটু করবে, আরেকটু করবে। এইভাবেই তো আগাবে। পাশাপাশি কিন্তু আপনাকে আইনজীবী তৈরি করতে হবে। এই যে সেপারেশন এর যে সুফলটা, রুল অফ ল র যে ভিত্তিটা, ভালো আইনজীবী আসতে হবে, ভালো বিচারপতি আসতে হবে, ভালো পেশকার আসতে হবে। পুরা এনভায়রনমেন্ট টা কি হবে? এবং বার কাউন্সিল এর যে কর্তৃত্বটা, সেটাও ভালোভাবে হতে হবে। নীতিমালা মানছে দেখতে হবে। এটা তো সামগ্রিক ব্যাপার। এখন দেখেন তো উকিলদের একটা বিরাট অংশ রাজনীতি করে। রাজনীতি করে বিরাট একটা অংশ এবং তারা নমিনেশন এ ব্যস্ত হয়ে যায়। তো যখন তারা রাজনীতি করে, ওই দলের কথা শুনবে সে। ওই দলের ব্যক্তির কথা শুনবে। এখানে আইন থাকে না কিন্তু।
এখন বুঝতে হবে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে আপনি এমপি হতে গেছেন। অ্যাটর্নি জেনারেলটা হচ্ছে আইন বিভাগের সর্বোচ্চ পদ উকিলদের মধ্যে। এটার চেয়ে গুরুত্ব কাকে দিচ্ছেন? আমাকে এমপি হইতে হইব। এইজন্য দিচ্ছেন যে এই পদের গুরুত্বটা আপনি বুঝেন নাই। এই পদটা যে কি মারাত্মক জিনিস, এখানটা যে কি মর্যাদা আপনি বুঝেন না। আপনি গুরুত্ব দিচ্ছেন কাকে? একজন এমপি হইতে হবে। প্রয়োজনে সেখানে মন্ত্রী হওয়া যায় কিনা। এটা এখানে না। অতীতে দেখা গেছে এটা হইছে। এবং আমাদের এখানে আইনমন্ত্রী কারা হয়? যারা আইনমন্ত্রী হইছিল, অতীতে ভালো লোক হইছিল তো। স্বাধীনতার পরে আমরা দেখেছি কারা, কারা হয়েছে। এখন ধরেন এরপর আমরা কি দেখলাম? যখন দেখলাম যে আইনমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। লইয়ার মানে তা আইনমন্ত্রী হওয়া না। আমি বলছি আইনমন্ত্রীর চেয়ারে বসার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতার বাইরের লোকজন এখানে আসছে। আসছে। তো কি হইছে? তারা আজ্ঞাবহ হয়ে গেছে। তারা কিন্তু আজ্ঞাবহ হয়ে গেছে। উদাহরণ দিয়ে বলি, মওদুদ আহমেদ একবার দুঃখ করে বলছিল, মওদুদ ভাই, আমার সাথে তার তো দূরত্বতাপূর্ণ সম্পর্ক ছিল বিভিন্ন কারণে। তো বলল, "দেখো, আমি একটা চিফ জাস্টিস নিয়োগ কে করবে? বিচারপতি নিয়োগ কে করবে? প্রেসিডেন্ট করবে। তো আমি তো ওর কাছে নাম পাঠায় দেব। আমি একসময় নাম পাঠায় দিলাম। এখন ট্রায়াল করলাম। যে দেখি চিফ জাস্টিসের কাছে রাষ্ট্রপতির কাছে সরাসরি নাম পাঠানো যায় কিনা। পাঠানোর সাথে, সাথে আমার চাকরি নেই। থাকে না। কারণ প্রধানমন্ত্রী জানতো না। এখন আমাকে যেতে হবে তার মাধ্যমে। তাহলে প্রেসিডেন্টের ক্ষমতা নাই যে বিচারপতিদের প্যানেল নিয়োগ করবে উইথআউট হ্যাভিং অ্যাডভাইস ফ্রম দ্যা প্রাইম মিনিস্টার।